বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরের এবং কাছের বিউজার বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই রুমিজ নামক যে চ্যানেলটি, সেই চ্যানেলের আমি ওনার নয়, যিনি ওনার তিনি আমার সহধর্মিণী, আমি তার সঙ্গী। তো মূলত গত 2 মাস ধরেই ওনার সাথে আমার দুটো বড় ধরনের সফর হয়েছে। একটা সৌদি আরবে ওমরা পালনে, আর একটা হচ্ছে মালয়েশিয়াতে আমার বড় ছেলে পড়াশোনা করছে, তাকে দেখতে যাওয়া। তো এই দুটো সফরে মিলে আমি ওনার যে সহযোগিতা পেয়েছি, বিভিন্ন ছোটোখাটো ত্রুটি বিচ্ছুতিগুলোর ব্যাপারে আমাকে যেভাবে সতর্ক করেছেন, সে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি শেয়ার করার জন্য আপনাদের সাথে একত্রিত হয়েছি ভিডিওর মাধ্যমে। উনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। তো মূলত বিষয় হচ্ছে যে আসলে আপনারাও অনেকেই ট্রাভেল করেন, আমরাও ট্রাভেল করি। যে ট্রাভেলের মধ্যে সামান্যতম অসতর্কতা, বিভিন্ন ধরনের অসতর্কতা এবং ভুল ভ্রান্তির কারণে আমরা অনেক সময় বিড়ম্বনার শিকার হই। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণত 4 ধরনের বিব্রতকর পরিস্থিতি বা বিড়ম্বনার মধ্যে পড়ি। 1 নম্বর হচ্ছে আমাদের নিজস্ব ক্রিয়েট করা ভুল ত্রুটির কারণে আমরা বিপদে পড়ি। আর একটা হচ্ছে ইমিগ্রেশনের অফিসারদের কর্তৃক আমাদের যে বিড়ম্বনা তৈরি হয় সেটা। আর একটা হচ্ছে আমাদের বিভিন্ন যে দেশে যখন যাই, সেই দেশে ইমিগ্রেশন ক্রস করার প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে আমাদের যদি জানা থাকে, তাহলে আমরা ওই বিড়ম্বনাগুলো এড়াতে পারি। চতুর্থত হলো, যে দেশে যাই সেই দেশে অবস্থানকালীন সময়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সম্পর্কে অবহিত থাকলে বিড়ম্বনা কম হয়। তো এই 4 ধরনের বিড়ম্বনার শিকার হলে আমরা কিভাবে সমাধান করব, সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। বাট আজকে তো হয়তো একসাথে এতগুলো বলা যাবে না। প্রথমত চেষ্টা করছি আপনাদেরকে অবহিত করতে যে ট্রাভেলিংয়ের শুরুতে আমাদের যে সমস্ত প্রিপারেশন প্রস্তুতিগুলোর ঘাটতির কারণে আমরা অনেক সময় বিড়ম্বনার শিকার হই। নাম্বার 1 হলো, আমরা আমাদের টিকিট, আমাদের ট্রাভেল ডকুমেন্টস যেগুলো পাসপোর্ট, টিকিট এবং হোটেল বুকিং ইত্যাদির বিষয়গুলো এবং ডলার এন্ডোজমেন্ট, ডলার সাথে নেওয়া ইত্যাদি বিষয়গুলো সময় থাকতে আগে সেরে নেওয়া। আমরা অনেক সময় করি কি, যেটা আমার ক্ষেত্রেও আমি এই ত্রুটি বিচ্ছুতির ঊর্ধ্বে নয়, করছি বলে দেরি হয়ে যায়। এমন হয়, দেখা গেছে অনেক সময় যে আমার হয়তো ফ্লাইট ডেট হলো রবিবার, কিন্তু আমি করছি বলে বৃহস্পতিবার পার করে দিলাম, কিন্তু শুক্রবার শনিবার যে বন্ধ আমি সেটা ভুলে গিয়েছি। তখন একটা বিড়ম্বনার শিকার হতে হয়। এই জন্য সবাই আমরা সময় থাকতে আগেই টিকিট করে নেওয়া, টিকিটের কপি নেওয়া, ছবি করে নেওয়া মোবাইলে। আবার ভিসা যদি ই ভিসা হয়, তাহলে ই ভিসা অবশ্যই মাস্ট আপনার সাথে কপি রাখতে হবে, কারণ পাসপোর্টে যদি ভিসা না লাগে তাহলে তো ই ভিসাটা আপনার সাথে থাকতে হবে। এটা ডলার এন্ডোজমেন্ট করা, আবার ডলার সাথে নেওয়া। তা আবার পাশাপাশি যে দেশে যাবেন আপনি ভিজিট ভিসা হলে, সেখানে অবশ্যই আপনি হোটেলের বুকিং লাগবে, বুকিং পেপার ইত্যাদি সাথে নিয়ে যাওয়া। তো আজকে এটা কমন কতগুলো বিষয় বললাম নিজস্ব প্রস্তুতির ব্যাপারে। আজকে আপনাদের সাথে আমি আরেকটু শেয়ার করছি যে আমরা বিড়ম্বনার মূলত প্রথম স্টেপ শুরু হয় আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই। আমরা আসলে এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যেখানে আমরা আসলে প্রাউড ফিল করার কথা, কিন্তু আমরা আসলে যারা দেশ থেকে বাইরে যাই তারাও বিড়ম্বনার শিকার হই। আর আমাদের দেশকে আজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে রেখেছে যে প্রবাসীরা, যারা বিদেশ থেকে টাকা পাঠিয়ে আমাদেরকে আজকে কোলারিম দিয়ে বলা যায়, কোরালিম দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, বা বলা যায় স্যালাইন দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমাদের অর্থনীতির অবস্থা এতই দুরবস্থা যে বিদেশিরা যদি আজকে আমাদেরকে ডলার রেমিটেন্স না পাঠাতেন, তাহলে হয়তো আমাদের খুব কষ্ট হতো, আমাদের দেশ আরও ক্ষতিগ্রস্ত হতো। সেই ফরেনারদেরকে, ফরেনে যারা আমাদেরকে থাকেন আমাদের দেশের, তারাও দেশে যখন ইন করে অনেক বিড়ম্বনার শিকার হয়। আর আমরা যারা ট্রাভেল করি, ভিজিটে বের হই, বিভিন্ন দেশে যাই, আমরা আমাদের বিড়ম্বনার শিকার দেশ থেকে শুরু করি। দুঃখজনক এটা। আমাদের অফিসারদের আশা করি বোধোদয় হওয়া উচিত।
আমি একাধিকবার আমরা এই ট্রাভেল করতে গিয়ে ঢাকা এয়ারপোর্টে অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। দেখেছি যে কেন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, ভিসা আছে তারপরেও এই ভিসা সঠিক কিনা, এটা হয়েছে ওইটা হয়েছে, এই যে কষ্ট, অনেকক্ষণ পর্যন্ত কষ্ট দেওয়া। হ্যাঁ, তো এই সমস্ত কারণে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন বা আপনি যে প্রফেশনে থাকেন সেই প্রফেশনের যদি আপনার ভিজিটিং কার্ড সাথে রাখেন ভালো হয়, তা মোটামুটি সহযোগিতা কিছু পেতে পারেন। আর এগুলোর এই সমস্ত বিড়ম্বনাগুলো দূর করার প্রথম কিছু টিপসের মধ্যে একটা হচ্ছে, যেমন বাংলাদেশে হোক আর বিদেশে হোক, ইমিগ্রেশন অফিসারদের সামনে যখন আপনি যাবেন, আপনি চেষ্টা করবেন অত্যন্ত হাসি মুখে তাদেরকে অভিবাদন জানানো, সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা। এটা একটা প্রথম ধাপ আপনার প্রতি তার দুর্বলতা তৈরি হওয়ার, এটা চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ফ্যামিলির সন্তানাদিদেরকে নিয়ে ভ্রমণে যখন বের হই, অনেকে উইন্ডো সিট চায়, বাচ্চারা দেখতে চায় জানালা দিয়ে, এবং একটু বিমানের সামনের অংশে সিট হলে খুবই কমফোর্ট ফিল করে। তো সেই ক্ষেত্রে যখন আপনার বোর্ডিং পাস করবেন, সেখানে আপনি একটু অফিসারকে, যিনি বোর্ডিং পাস করবেন, তার সাথে শুরুতেই একটু আন্তরিকতা হাসি মুখে একটু অনুরোধ করবেন যে আমার বাচ্চা আসছে বা আমার ফ্যামিলির জন্য যতটুকু সম্ভব আপনার সামনের দিকে একটু সিট দেবেন এবং একটু উইন্ডো সিট দেবেন। আশা করি সহযোগিতা পাবেন। এটা সব ইমিগ্রেশনেই, বাংলাদেশ নয় শুধু, বাইরেও যখন আপনি আবার ব্যাক করবেন তখনও আপনি এভাবে চাইতে পারেন। প্রিয় বন্ধুরা, এরপরে যে বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে মালয়েশিয়া ভ্রমণের বিষয়ে একটু বলি। মালয়েশিয়া ইতিমধ্যে আমাদের দেশে, মালয়েশিয়া নয় শুধু, বিভিন্ন দেশে যখন আমাদের দেশে কোনো ক্রাইসিস তৈরি হয়, তখন বিভিন্ন দেশে তারা এয়ারপোর্টগুলোতে একটু কঠোরতা অবলম্বন করে। আমি অনেকবারই এসেছি মালয়েশিয়াতে, কিন্তু তেমন কোনো বিড়ম্বনার শিকার হয়নি। তারা আমার ভিসারও তেমন চেক করেনি, দেখেনি, কিনা বলে ডলার বা হোটেল বুকিংও খুব একটা দেখতে আমি দেখিনি। কিন্তু এবার যখন আসি তখন যথেষ্ট বিড়ম্বনার শিকার হয়েছি, কারণ এবার আমাদের দেশে নির্বাচন গিয়েছে। হয়তো এই ক্রাইসিসের কারণেই হোক, আমরা না শুধু, আরও অনেক ফ্যামিলিকে একসাথে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে তারা অনেক চেক করেছে, তারপরে ছেড়েছে। প্রিয় বন্ধুরা, তো এই জন্য মালয়েশিয়া যখন আপনি আসবেন, এয়ারপোর্টে যখন আপনি বিমান থেকে নামবেন, কিছু ভাষাগত ব্যাপারও আছে। যেমন এরা কিন্তু এদের এয়ারপোর্টগুলোতে তাদের বর্ণমালা না থাকার কারণে তারা তাদের নিজস্ব বক্তব্যটাই, নিজস্ব ভাষাটাকে তারা ইংরেজি বর্ণমালা প্রকাশ করে, যার কারণে আমরা অনেক সময় বুঝি না। তো এখানে তারা কেলুয়ার শব্দের অর্থ হচ্ছে এক্সিট করা, বের হবেন আপনি কোন পথে। আপনি দেখবেন, লক্ষ্য করবেন, কেলুয়ার লক্ষ্য করে আপনি আগাতে থাকবেন। এরপর আপনি কেলুয়ার দুই দিকেই আছে। একদিকে হবে যে ধরেন যারা ট্রানজিটে আছে, মালয়েশিয়াতে প্রবেশ করবে না, অন্য দেশে চলে যাবে, তারা ট্রানজিটের দিকে যাবেন। আর যারা মূলত মালয়েশিয়া আসবেন তারা কেলুয়ার দেখবেন, আর পাশাপাশি দেখবেন যে ইমিগ্রেশন লেখা আছে তাদের ভাষায়, সেটা কিন্তু একটু ইমিগ্রেশনের মতো এই শব্দটা, বাট আপনি বোঝার স্বার্থে একটা লোকের হাতে সিম্বলিক তারা ফাস্টফুড সহ একটা ছবি দেওয়া আছে, আর ব্যাগেজ এর ছবি সহ যেদিকে ইন্ডিকেশন আছে সেদিকে আপনারা যাবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, মালয়েশিয়া এয়ারপোর্টে মাঝে মধ্যে দুটো টার্মিনাল, দূরের টার্মিনালে যখন নামায়, তখন সেখান থেকে আপনাকে ওই মেট্রো রেল, ছোট মেট্রোটা কয়েক কম্পাউন্ডের মেট্রো রেলে করে আপনাকে মেন এন্ট্রেন্স যেখান দিয়ে আপনি প্রবেশ করবেন সেখানে নিয়ে আসবে। তো সেখানেও আপনি ওই কেলুয়ার দেখে আগালে আপনাকে ওই ট্রেনের ওখানেই স্টেশন দিকে দেখাবে যে হাতে পাসপোর্ট আছে এবং ওই ব্যাগেজের ছবি আছে, অ্যারো দিয়ে দিবে, সেই অ্যারো দেখে আপনি ওখানে এসে ঢুকে ট্রেনে উঠবেন। ট্রেন থেকে নামার পরে আবারও আপনি ইমিগ্রেশনের দিকে যাবেন। তবে একটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা ইমিগ্রেশনের পার হয়ে সিম কার্ড সংগ্রহ করি, এটা অনেক সময় আমাদের জন্য পরে গাড়ি পেতে কষ্ট হয়। হয়তো দেখা যাবে আপনাকে কেউ আগাতে রিসিভ করতে আসছে, তার সাথে আপনার কমিউনিকেশনের সমস্যা হয়ে যায়। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন যে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানোর আগেই আপনি লক্ষ্য করবেন, লাইনে যাওয়ার আগেই ডানে বা বামে এখানে সিম কার্ড বিক্রির দোকানগুলো আছে, আপনি ওখান থেকে সিম কার্ড নিয়ে নিতে পারেন। সিম কার্ড নেওয়ার সময় সেখানে তারা আপনাকে দেখাবে কোন সিম কার্ডে কত টাকার সিম কার্ডটা নিলে কত জিবি আপনি ফ্রি পাবেন, ইন্টারনেট ফ্রি পাবেন, এবং
কতক্ষণ পর্যন্ত কত মিনিট আপনি লোকাল কল ফ্রি পাবেন এবং কত মিনিট আপনি দেশে কল বিদেশে কল ফ্রি পাবেন, এগুলো দেখে শুনে আপনি একটা সিম কার্ড নিতে পারেন। নিয়ে আপনি আপনার পরিচিত লোকের সাথে কন্ট্যাক্ট করে ফেললেন। সেই কন্ট্যাক্ট করার পর আপনি ইমিগ্রেশনে গেলেন। ইমিগ্রেশনে গিয়ে আপনি সাধারণত দেখবেন যে ইমিগ্রেশনে আপনার যে দুটো দিক আছে, একটা ফরেনারদের জন্য লাইন, আরেকটা হচ্ছে যে তাদের নিজস্ব দেশের বা এই সমস্ত কান্ট্রি। সেক্ষেত্রে আপনি ফরেনারদের লাইনে চলে যাবেন। খুব বেশি ওখানে পুলিশ দাঁড়ানো থাকে, এদিক ওদিক উকিঝুঁকি মারলে তারা আপনাকে হয়তো ওই নতুন মনে করে একটু কঠিন সাইডের দিকে ঠেলে দিতে পারে, যেখানে অনেক বেশি জিজ্ঞাসাবাদ হতে পারে। আমাদের দেশে যারা লেবার আসে তাদেরকে সাধারণত তারা একদিকে নিয়ে যায়, সেটা আলাদা একটা লাইন করে। আপনি চেষ্টা করবেন সোজাসুজি কোনো দিকে না তাকিয়ে ফরেনারদের লাইন যেটাতে কম ভিড় আছে সেটাতে ঢুকে যাবেন। এরপর আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো সেখানে শো করলে আশা করি আপনার সমস্যা পড়বেন না। এখানে আরেকটু সতর্কতার জন্য একটা বিষয় বলে রাখি, যেমন আমি এবারে যে একটা ছোট্ট বিড়ম্বনার শিকার হলাম। আমি হোটেল বুকিং পেপার নিয়ে এসেছি, আমি হোটেল বুকিং করেছি মাত্র 3 দিনের, কিন্তু আমার ভিসার মেয়াদ হলো, টিকিটের মেয়াদ হলো, আমার যখন রিটার্ন টিকিটের মেয়াদ হলো 27 দিনের। তখন আমাকে প্রশ্ন করেছিল যে তুমি মাত্র 3 দিনের হোটেল বুকিং, কিন্তু তোমার রিটার্ন টিকিট 27 দিনের। তো এই ক্ষেত্রে আপনাকে কৌশলী উত্তর দিতে হবে। আমরা অনেক সময় বাংলাদেশিরা যেটা করি, আত্মীয় স্বজনের বাসায় থাকি বা অনেক সময় আমরা নিজেরা একটু কম খরচে যেটা কন্ডোনিয়ামগুলোতে স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকা যায় কম খরচে, অথবা ডুপ্লেক্স বাড়িও কম খরচে ভাড়া পাওয়া যায়। সে সুবিধা নেওয়ার জন্য আমরা তখন নামে মাত্র হোটেল বুকিংটা দেখে আসি। এটা তো অতীতে সমস্যা দেখিনি, এবারে কিন্তু খুব সমস্যা করেছে বিদায় আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে উত্তরটা দেওয়ার কারণে প্রবলেম হয় নাই। আমি যেটা বলেছি যে আমি এই হোটেলে প্রথম 3 দিন থেকে দেখব হোটেলটা ভালো কি মন্দ, তাহলে যদি ভালো হয় তাহলে আমি এক্সটেনশন করব, আর না হলে আমি চেঞ্জ করব। এই জন্যই আমি মাত্র এখানে 3 দিন বুকিং দিয়ে এসেছি। তারা আমার এই উত্তরে স্যাটিসফাইড হয়েছে। তারা আবার আমার ডলার সাথে কম রেখেছিলাম, যার কারণে এটার জন্য প্রশ্ন করেছে। তা আমার ওয়াইফের ক্রেডিট কার্ড ছিল, সেটা আমরা শো করেছি, তাতে তারা স্যাটিসফাইড হয়েছে। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়াতে আসার পর আপনি ঢুকবেন, ঢুকার পরে সেখানে আপনি যখন এয়ারপোর্ট থেকে নামবেন, বের হবেন ইমিগ্রেশন শেষ করে, তখন আপনি সরাসরি আর বের হয়ে গেলে, গেট দিয়ে বের হলে আপনি ট্যাক্সির লাইনগুলো পাবেন, বা কার আপনাকে নিয়ে কেউ যদি আগে আসে তাহলে ওই ফ্লোরেই আপনি পেয়ে যাবেন সেটা। কিন্তু আপনি যদি বাসে আসবেন, হয় কম খরচে, অনেক কম খরচ, বাসে আসবেন, তাহলে সেখানে আপনি এরোতে দেখবেন যে বাস, অথবা কাউকে জিজ্ঞাসা করবেন, বাস ধরতে হলে আপনাকে 2 ফ্লোর নিচে নামতে হবে। সেমলি আপনি ট্রেনে আসতে চাইলে ট্রেনেও 2 ফ্লোর নিচে নেমে ট্রেনের স্টেশনের দিকে 1 ফ্লোর বা 2 ফ্লোর নিচে বা 3 ফ্লোর নিচে সম্ভবত ট্রেনের স্টেশন আছে, সেখানে গিয়ে টিকিট কেটে আপনি ট্রেনে চলে আসবেন। কিন্তু সবচেয়ে সহজ হলো, মনে হয় তুলনামূলকভাবে ভালো আমার কাছে মনে হয়েছে, যে বাসে আসলে পরে আপনি এখানে কোতারায়া মাইডিন একটা শপিং মল আছে, এই মলের পাশে আপনাকে নামিয়ে দিবে। এখানেই বাংলাদেশি লোকজনদের অবস্থান। আপনি এখান থেকে এবার নেমে ট্যাক্সি ক্যাব নিয়ে যে কোনো দিকে যেতে পারেন। কিন্তু ট্রেনে আসলে সেখান থেকেও আপনি যেতে পারবেন, বা ট্রেনে হলো যে আপনি আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে আবার ব্যাগেজ নিয়ে উপরে উঠে আবার ধরা ট্যাক্সি ক্যাব ধরবেন, এতে করে আপনার জন্য কষ্ট বাড়তে পারে। আর একটা বিষয় সতর্কতার সহিত আপনারা একটু খেয়াল রাখবেন, মালয়েশিয়া এয়ারপোর্টে এই ঘটনা হয় না, তবে মালয়েশিয়ার যেই বাস টার্মিনালগুলো আছে, বড় ধরনের বাস টার্মিনাল, সেগুলোতে আপনি সতর্ক থাকবেন। সেগুলোতে আপনি উপরে নিচে নামা ওঠা করার সময় আপনি লিফট ব্যবহার করবেন। আপনি সিঁড়ি দিয়ে উঠবেন না। অনেক সময় এখানে কিছু অসৎ লোকেরা সিঁড়ির বিভিন্ন বাঁকেগুলোতে দাঁড়িয়ে থাকে, উঠা নামার সময় তখন তারা সেখানে বিড়ম্বনা তৈরি করে, অনেক সময় টাকা পয়সা হাইজ্যাক হয়ে যায়। এই জন্য এই সতর্কতাটা অবলম্বন করবেন। ইনশাল্লাহ আবার কথা হবে পরবর্তী আরও অন্যান্য টিপস নিয়ে, মালয়েশিয়াতে কীভাবে কোন এলাকা আপনি ঘুরবেন, কীভাবে সহজে আপনি বসবাস এবং কম খরচে কীভাবে এখানে থাকা খাওয়া ইত্যাদির বিষয় সহ। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কম খরচের এত আলোচনার দরকার কি? হ্যাঁ, এটারও দরকার আছে, কারণ আপনি হয়তো সামর্থ্যবান, আরেকজন হয়তো সামর্থ্যবান নয়।
আমি হয়তো সামর্থ্যবান, আরেকজন সামর্থ্যবান নয়, অথবা আমি সামর্থ্যবান নয়, যার কারণে আমাদেরকে যতটুকু সম্ভব, অপচয়কারী কখনো ভালো নয়, আমরা অপচয় থেকে বাঁচতে পারলেই ভালো। আমাদের আসলে ভ্রমণ যেভাবে সুন্দর হয়, দর্শনীয় স্থানগুলো আমরা কীভাবে দেখতে পারি, দেখাশোনা কীভাবে ভালো হয়, সেই বিষয়গুলোই হলো আমাদের আসলে বিবেচ্য বিষয়। তো ইনশাল্লাহ এর পরবর্তীতে সৌদি আরব যে উমরা হজে আমরা গিয়েছিলাম, সে বিষয়েও আপনাদের দাওয়াত থাকলো। আমি ইনশাল্লাহ সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব, যেগুলোতে আপনারা উপকৃত হতে পারেন বা আমরা সবাই উপকৃত হতে পারি। ওকে, আজকের মতো এখানেই বিদায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের শুভকামনা করে এখানে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদেরকেও বলবেন সাবস্ক্রাইবের মাধ্যমে, এবং বেল বটন টিপে নোটিফিকেশান পাওয়ার সুবিধার্থে সেগুলো করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।